বেসড অন ব্রণ আর ব্রণ থেকে তার দাগ খুব কমন একটা প্রবলেম। সাফারিংসটা অনেক বেশি, কার না হয়। খুব কম সংখ্যক মানুষই আছে আমরা যাদের ব্রণ আমাদের লাইফে মানে এন্টায়ার লাইফে কখনো হয়নি। যাই হোক, আমি ডক্টর তাসনিম খান, কাজ করছি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশে, এবং আরও কর্মরত আছি সরকারি অধ্যাপক হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে। কথা বলবো ব্রণ নিয়ে এবং ব্রণের দাগ নিয়ে এবং তার সমাধান নিয়ে। সো ব্রণ সমস্যাটা আসলে এতটাই কমন, আমার মনে হয় অনেক বেশি কিছু বলতে হবে না ব্রণ নিয়ে, তাই না? না, বলতে হবে এই কারণে যে আমরা তো ফিচারটা জানি কি হচ্ছে, বাট কেন হচ্ছে এবং তার ট্রিটমেন্টটা কি সেটা নিয়ে তো বলতেই হবে না। সো আমরা একটু ওয়েট করি কিছু ভিউয়ার্স বাড়ার জন্য। কাদের হয় ব্রণটা, কোন বয়সে হয়, এটা নিয়ে কিন্তু অনেকেরই কোয়ারিজ থাকে আমাদের কাছে। অনেকে এসে যেমন বলেন যে ডক্টর আমি এই বয়সে কেন ব্রণ হচ্ছে, ব্রণ তো ছোট বাচ্চাদের হয়, একটা টিনেজার বয়সে দেখা যায় ব্রণটা হয়, আমার কেন, আমার বয়স হয়ে গেছে এখন 40-45, আমার কেন ব্রণ হচ্ছে। হতেই পারে, আগে যেমন একটা এরকম ব্যাপার ছিল যে অ্যাডোলেসেন্স, যেটা বয়সন্ধিকাল, সেই সময় ব্রণ হবে। নো, অ্যাডাল্ট অ্যাকনি নামেও কিন্তু একটা অ্যাকনি আছে যেটা দেখা যায় অ্যাডাল্টদের হচ্ছে। সো ব্রণ বা অ্যাকনি যে কোনো সময়ই হতে পারে, সেটা আপনার বয়সন্ধিকাল হতে পারে, সেটা আপনার অ্যাডাল্ট লাইফেও অ্যাডাল্টহুডেও কিন্তু হতে পারে। কাদের হয়, ছেলের না মেয়ের? সবাই জানি ছেলে এবং মেয়ের সবারই কিন্তু হয়। কখনো কখনো দেখা যায় মেয়েদের যে ছেলেদের বেশি হয়। ডেফিনেটলি এটার কিছু সার্টেন রিজন আছে, এর জন্যই হয়। সো কেন হয় এই অ্যাকনি বা ব্রণ, সেটা নিয়ে আগে একটু কথা বলি। জেনেটিক্যাল একটা রিজন, যেটা বা পারিবারিক ব্যাপার, যে বাড়িতে যদি বাবা মা বা তাদের বড়দের যদি আগের জেনারেশনে যদি ব্রণ থেকে থাকে, সেক্ষেত্রে পরবর্তী জেনারেশন কিন্তু এই ব্রণের সাফারিংসটা অনেক বেশি করেন। সেকেন্ড যেটা বলবো, ডেফিনেটলি হরমোনের মধ্যে যে অ্যান্ড্রোজেনিক যে হরমোনগুলো আছে, অ্যান্ড্রোজেন হরমোনগুলো যদি শ্যুট করে কোনো একটা সময় কোনো একটা কারণে, সেই সময় কিন্তু ব্রণের প্রকোপটা অনেক বেড়ে যায়। বয়সন্ধিকাল যেটা বারবার বলছিলাম বা অ্যাডোলেসেন্স, এই সময় কিন্তু আমাদের প্রতিটা মানুষের বডিতে এই অ্যান্ড্রোজেনিক যে হরমোনগুলো আছে সেগুলো শ্যুট করে মিনস বেড়ে যায়। সো দ্যাট দেখবেন একটা টিনেজার বয়স থেকে কিন্তু ব্রণ হওয়ার মানে টাইমটা কিন্তু বেড়ে যায়, ব্রণ হওয়াটা স্টার্ট করে এবং কন্টিনিউয়াস ওয়েতে সেটা হতে থাকে আপ টু সার্টেন টাইম। শুধু সেটা না, হরমোন যখন বলছি সেই ক্ষেত্রে যখন পিসিওএস একটা কমন প্রবলেম আমাদের, যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই সময় কিন্তু মেয়েদের ওভারিতে কি হয়, কিছু ফলিকুলার সিস্ট তৈরি হয় এবং সেই সিস্টগুলোর কারণে কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনটা শ্যুট করে, সেই সময় কিন্তু আপনার এই ধরনের অ্যাকনি হওয়ার প্রবণতা দেখা যায়। তাছাড়া যে কোনো ধরনের স্ট্রেসের কথাই বলি না কেন, স্ট্রেস অনেকে আমরা বলি না যে রাত জেগে পড়াশোনা করতেছি এক্সামের আগে, তার কারণে আমার ব্রণ উঠেছে। নো, আপনার এক্সাম একটা স্ট্রেসফুল কন্ডিশন, সেই সময় আপনি একটা স্ট্রেসের মধ্যে দিয়ে পার করছেন, এই স্ট্রেসেও কিন্তু অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যাচ্ছে, সেই সময়ও কিন্তু আপনার ব্রণটা বেড়ে যেতে পারে। সো ব্রণটা আসলে অনেক বড় একটা হরমোনটা বেসিক্যালি অনেক বড় একটা রিজন ব্রণ হওয়ার জন্য। তারপর যেটা বলবো, আমাদের যে লাইফ স্টাইল, আমরা যেভাবে ধুলা বালিতে যেভাবে যাচ্ছি, বা আমরা প্রতিদিন মেকআপ ইউজ করি, সেগুলো ঠিকমতো ক্লিন না করে রাতে ঘুমিয়ে যাচ্ছি, সেগুলোর একটা রিজন। আরেকটা ইম্পর্টেন্ট রিজন যেটা বলতে হবে, একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের স্কিনেই থাকে। সো এই ব্যাকটেরিয়াগুলো কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের স্কিনের যে সেবাসিয়াস গ্ল্যান্ড আছে এর সাথে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি করে এবং এখানে অ্যাকনি বা ব্রণ হয়। কি করে হয় এখানে এই প্রবলেমটা কেন হয়? যখন আমরা কিন্তু আমি আমার সব লাইভগুলোতে বা ভিডিওসগুলোতে কিন্তু অলওয়েজ বলি যে আমাদের স্কিনের নর্মাল স্ট্রাকচারের মধ্যে পাইলোসেবাসিয়াস ইউনিট
পাইলোসেবাসিয়াস ইউনিট নামে একটা ইউনিট আছে যেখানে হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ডটা থাকে, সেটার কাজ হচ্ছে কি অয়েল সিক্রেশন করা, এবং এই অয়েলটা কি করে আমাদের স্কিনে ময়েশ্চার মেনটেন করে, আমাদের স্কিনকে সতেজ রাখে, সুন্দর রাখে, ইয়াং রাখার জন্য বেসিক্যালি দরকার, তাই না? কোনো কোনো সময়ে এই সিক্রেশনটা যদি দেখা যায় যে এই অ্যান্ড্রোজেন হরমোনগুলো যখন শুট করে তখন দেখা যায় যে আমাদের এই অয়েলের পরিমাণটাও কিন্তু সিক্রেশনটা কিন্তু বেড়ে যায়। যখন এই সিক্রেশনটা বেড়ে যাচ্ছে এবং কিছু কিছু কারণে দেখা যায় এই যে ডাকটা দিয়ে অয়েলের সিক্রেশনটা গ্ল্যান্ড থেকে আমাদের স্কিনের উপর বের হয়ে আসে যে চ্যানেলটা দিয়ে, সেই চ্যানেলটা কোনো কারণে ওটা হচ্ছে হাইপার কেরাটোসিস হয়ে যে আপনার চ্যানেলটা ন্যারো হয়ে যায়, যার কারণে এই যে অয়েল প্রোডাকশন হচ্ছে আমাদের গ্ল্যান্ডের ভিতরে, সেই অয়েলটা ঠিক মতো আমাদের স্কিনের উপরে সিক্রেশন হতে পারে না, এটা ভিতরে জমে যায় এবং জমতে জমতে একটা প্রোডাক্ট আকারে এটা রয়ে যায়। দেখা যায় সেই সময় যে এই ধরনের ব্যাকটেরিয়া যেগুলো আমাদের স্কিনের মধ্যে থাকে, প্রোপানোব্যাক্টেরিয়াম অ্যাকনি যে ব্যাকটেরিয়াটার কথা বলছি আমি, সেই ব্যাকটেরিয়াটা তখন এই যে ভিতরের যে কন্টেন্টটা আছে সেটাকে খুব ইন্টারেস্টিং একটা ফুড হিসেবে নেয় এবং ওটাকে অ্যাট্রাক্ট করে, যখন তখন ওখানে যে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি করছে এবং অ্যাকনি তৈরি করছে। আরও অনেক কারণ আছে, লাইক আমাদের স্লিপ প্যাটার্নটা ভালো না, আমাদের কিছু ফুড হ্যাবিট আছে অনেকের যেগুলো হয়তো আমাদের অ্যাকনির জন্য একটু অ্যাকনি হওয়ার জন্য ইনফ্লুয়েন্স বা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো এইগুলোর কারণেই বেসিক্যালি অ্যাকনি বা ব্রণগুলো হয়। এক একটা অ্যাকনি এক এক রকমের। কেউ হয়তো বলেন যে আমার অ্যাকনিতে পাস, যেটাকে আমরা বলি পুঁজ বের হচ্ছে, হ্যাঁ, কারো কারো হয়তো যে শক্ত হয়ে ডিপসিটেড হয়ে বসে আছে, কখনো কোনো প্রোডাক্ট বের হয় না, চাপ, অনেকে বলে যে আমি চাপ দিচ্ছি কোনো কিছু বের হচ্ছে না, অনেকে বলে চাপ দিচ্ছি একটা ভাতের মতো সাদা কিছু একটা বের হয়, বেসিক্যালি সেটা হচ্ছে কি একটা অ্যাকনির যে প্রোডাক্ট বা কন্টেন্ট সেটা। তাছাড়া আরও অনেক ধরনেরই কিন্তু অ্যাকনি দেখা যায়, হ্যাঁ, সিস্টিক, নডিউলোসিস্টিক, বিভিন্ন ধরনের অ্যাকনি আছে, কারো কারো ক্ষেত্রে হয়তো শক্ত একটা দানার মতো বের হয়। অ্যাকনি কোথায় হয়? আমরা যখনই অ্যাকনির কথা বলি তখনই আমাদের মনে হয় যে ফেসটাকে আমাদের সামনে চলে আসে, যে ব্রণ হচ্ছে আমাদের গালগুলোতে হচ্ছে, কপালে হচ্ছে, বা এই রিজনগুলোতে হচ্ছে, তাই না? বেসিক্যালি কি শুধু তাই না? তা কিন্তু না। ব্রণটা কিন্তু আমাদের ফেসে যেমন হতে পারে ঠিক তেমনই আমাদের ফ্রন্ট চেস্টে হতে পারে, শোল্ডার, ব্যাক সাইডে হতে পারে, ইভেন আমাদের যে আর্মগুলো আছে আর্মের মধ্যেও কিন্তু অ্যাকনি হয়। পেশেন্টরা যখন আসেন, আমি যদি কখনো হয়তো আর্মে বা চেস্টে এরকম ব্রণ নিয়ে আসছেন, আমি যখন তাদেরকে বলি যে এটা ব্রণ, তারা কখনো মানে তারা খুব একটু অবাকই হন যে ব্রণ তো ফেসে হবে, গায়ে কেন হয়? গায়েও হয় ব্রণ, হ্যাঁ। সো এটা আসলে অনেক বিগ ডিল না, বাট ট্রিটমেন্টে কিন্তু সেটাকে আমরা সারিয়ে উঠতে পারি। সো এটা ছিল হচ্ছে ব্রণের কারণ, ব্রণের সাইড, ব্রণের বয়স নিয়ে অনেক কথা বলা। এরপর যেটাতে চলে আসবো সেটা হচ্ছে কি ট্রিটমেন্ট, আমাদের মেইন আজকের যে অংশটা যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, ব্রণ। পাশাপাশি আমরা আজকে কথা বলবো হচ্ছে ব্রণের দাগ নিয়ে। ব্রণের দাগটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে ব্রণের ট্রিটমেন্টটা একটু আমরা করে নিই, তাই না? ফার্স্ট অফ অল যেটা করতে হয় যে আমাদের যে কেউ কোনো পেশেন্ট আসলেই যে আমরা সাথে সাথে তাকে কোনো ধরনের মেডিসিন দিয়ে দিই খাওয়ার জন্য, সেটা কিন্তু না। আমি কিছুক্ষণ আগেই যেমন বলছিলাম যে ফেসটাকে ক্লিন রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমরা আমাদের যে এনভায়রনমেন্ট, অনেক বেশি হিউমিডিটি, সেটা একটা এনভায়রনমেন্ট থাকে, আমাদের ধুলা থাকে অনেক বেশি, আমরা মেকআপ নিচ্ছি, মেকআপটাকে ক্লিন করি না, বা অনেক বেশি অয়েল প্রোডাক্ট হয় আমাদের কারো কারো ফেসে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে ক্লিন না করলে ডাস্ট জমে একটা ব্রণ হতেই পারে, তাই না? সো ফেসটাকে ক্লিন করে রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাদের ব্রণ আছে তাদের ক্ষেত্রে কিন্তু যে 2% স্যালিসাইলিক অ্যাসিড যে ক্লিনজারগুলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যেমন স্কিনকে এক্সফোলিয়েট করবে, ঠিক তেমনই কিন্তু হেল্প করবে হচ্ছে যে চ্যানেলটা দিয়ে অয়েলটা বের হয়ে আসে সেই চ্যানেলটাকে ক্লিন রাখতে, এবং অয়েলটাকে কিছুটা সিক্রেশন কমাতেও কিন্তু অনেক ক্ষেত্রেই হেল্প করে। সো অনেকেই জিজ্ঞেস করেন কোন ক্লিনজারটা নিব, একটা নাম বলেন ম্যাডাম। আপনি সেক্ষেত্রে নিতে পারেন সেভিয়াম ফোমিং জেল, নিতে পারেন যে সেভিয়নিক ক্লিনজিং জেল, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তাছাড়া বিভিন্ন ধরনের বার এখন অ্যাভেলেবেল আছে বাজারে, যেগুলোতে স্যালিসাইলিক অ্যাসিড 2% কন্টেইন করছে। সেকেন্ড যেটা বলতে হবে সেটা কিন্তু হচ্ছে কি আমরা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু টপিক্যাল ট্রিটমেন্ট দিই, শুধু ছেড়ে দিই, ওরালি আমরা দিই না, বিকজ প্রয়োজন হয় না, অনেক কম হয়তো থাকে কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্সের যে টপিক্যাল অ্যাপ্লিকেশনসগুলো আছে, লাইক ক্লিন্ডামাইসিন, ইরোমাইসিন,
কখনো কখনো আমরা বেনজাইল পারক্সাইড বা অ্যাডাপালিন এই ধরনের যে কন্টেন্টযুক্ত যে প্রোডাক্টগুলো আছে বাজারে আমরা সেগুলো ইউজ করতে দিই। এছাড়া যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে ওরালি কিছু কিছু সময় তো প্রেসক্রিপশন করতেই হয় পেশেন্টের জন্য। আমরা ওরালি কী দিই, ওরালি আমরা কিছু কিছু অ্যান্টিবায়োটিক দিচ্ছি, বাট সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু আপনি কখনো নিজে থেকে নিতে পারবেন না। ডেফিনেটলি আপনাকে আপনার ডার্মাটোলজিস্ট বা ডক্টরের সাথে কথা বলেই নিতে হবে, বিকজ সব পেশেন্টের জন্য যেমন মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না, ঠিক তেমনই যাদের ক্ষেত্রে প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবস্থা পেশেন্টের যে স্কিনের কন্ডিশন সেই কন্ডিশন ওয়াইজই মেডিসিনটাকে প্রেসক্রাইব করতে হয়। সো ডেফিনেটলি আপনার ডক্টরই আপনাকে হেল্প করতে পারবে। আমরা অনেক কিছু অ্যান্টিবায়োটিক দিই, অ্যান্টিবায়োটিকের মধ্যে যেমন আমরা অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছি, ডক্সাসাইক্লিন দিচ্ছি, মিনোসাইক্লিন দিচ্ছি, সায়ানোমাইসিন দিচ্ছি, আর অনেক অনেক অ্যান্টিবায়োটিক আছে, বাট সেটা টোটালি স্কিন কন্ডিশনের উপর, পেশেন্ট কন্ডিশনের উপর। অনেক ক্ষেত্রেই কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না। অনেক ক্ষেত্রে কাজ করে না মিনস কিছু কিছু অ্যাকনির ক্ষেত্রে কাজ করে না, লাইক যেগুলো সিস্টিক অ্যাকনি বা নডুলার সিস্টিক অ্যাকনি, এই অ্যাকনিগুলোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলো খুব একটা ইম্প্রুভমেন্ট এনে দেয় না। সেই ক্ষেত্রে আমাদের আরও একটা মেডিসিন পেশেন্টকে সাজেস্ট করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আইসোট্রিটেনোইন। দিস ইজ নাথিং আদার দেন হাই কনসেন্ট্রেটেড ভিটামিন এ। এটার বাট যে কেউই খেতে পারবেন না, বিকজ এটা কিছু সাইড ইফেক্টস আছে, কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। সো পেশেন্টকে ডক্টরের সাথে কনসাল্ট করেই খেতে হবে। এক্ষেত্রে আমরা মেডিসিনটা প্রেসক্রাইব করি 20 মিলিগ্রাম করে আমরা স্টার্ট করি, দেন আমরা কখনো চাইলে কিন্তু পেশেন্টের এই মেডিসিনের ডোজটা বাড়াতে পারি পেশেন্টের কন্ডিশনের অবস্থা বুঝে। এবং এই মেডিসিনটা কী করে, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অয়েলের যে সিকুয়েশনটা সেটাকে কিন্তু কমিয়ে দিতে হেল্প করে। প্লাস হচ্ছে এই মেডিসিনটি প্রেসক্রাইব করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, স্কিনটা ড্রাই হয়ে যায়। প্লাস হচ্ছে কি সানের যে ইফেক্টটা, ফটোসেন্সিটিভিটিটা একটু বেড়ে যায়। সেই ক্ষেত্রে স্কিনকে কিন্তু বারবার ময়শ্চারাইজ করতে হয়। ময়শ্চারাইজ মিনস আপনি ময়শ্চারাইজারের জন্য যে কোনো ক্রিম মানে লোশন বা ক্রিম আপনাকে একটু বারবার ইউজ করতে হয়। প্লাস হচ্ছে সান প্রোটেকশনের জন্য কিন্তু সানব্লকটাকে অনেক ভালো করে লাগাতে হবে, প্রপার ওয়েতে লাগাতে হবে। সানব্লক নিয়ে আমার অনেকগুলো ভিডিও বানানো আছে, আমার লাইভ আছে। আপনারা যদি সানব্লকের প্রপার ওয়েটা কীভাবে লাগাতে হয় একটু দেখতে চান, প্লিজ একটু দেখে নেবেন। প্লাস কোন স্কিনের জন্য কোন সানব্লকটি প্রয়োজন সেটাও আপনারা ওখানে পেয়ে যাবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আচ্ছা, আমি একটু বলে দিতে চাই যে আমার লাইফ চলাকালীন অবস্থায় যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট করতে চান আমার সাথে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফি যেটা আমাদের সেটা ফ্রি করা হবে। সেটা যে কোনো ট্রিটমেন্টের জন্যই, নট অনলি যে ব্রণ হয়েছে সেজন্য, যে কোনো কিছুর জন্যই আপনারা যদি আমার লাইফ চলাকালীন অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে সেটা ফ্রি করছি আমরা। সো আবার ট্রিটমেন্টে চলে আসি। এটা ছিল হচ্ছে আমাদের যে ট্রিটমেন্ট, সেগুলো কনভেনশনাল ট্রিটমেন্ট, আমরা যুগ যুগ ধরে ট্রিটমেন্টগুলো করে আসতেছি। বাট এখন যে কন্ডিশন আমাদের এই সময়গুলোতে কিন্তু অনেক অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার চলে আসে, যেগুলো দিয়ে আমরা আসলে অ্যাকনিটাকে অনেক ইজিলি আমরা ডিল করতে পারি। অ্যাকনির যে কমপ্লিকেশানস আছে সেই কমপ্লিকেশানসটাকে আমরা ডিল করতে পারি। অ্যাকনির কমপ্লিকেশানসগুলো আসলে কী হয়, অ্যাকনি নিয়ে কিন্তু সাফারিংসটা যতটা না আমাদের হয় তার চেয়ে বেশি অ্যাকনির কমপ্লিকেশনগুলো নিয়ে সাফারিংসটা আমাদের বেশি হয়। কেন বেশি হয়, যে ফার্স্ট অফ অল অ্যাকনি কী হয়, যে আমাদের একটা কালো দাগ হয়ে যায়। কালো দাগ রিমুভ করাটা ভেরি ইজি, আমরা খুব ইজিলি রিমুভ করতে পারি। বাট যদি সেটা গর্ত হয়ে যায় সেক্ষেত্রে সেটাকে সারানো কিন্তু একটু টাফ হয়ে যায়। টাফ মানে এই সেন্সে যে এখন তো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে, বাট টাফ এই সেন্সে যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং কসমেটিক্যালি কিন্তু খারাপ লাগে, তাই না? কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারি না আমরা, কোনো জায়গায় যেতে পারি না, সবার সঙ্গে যেতে একটু লজ্জা পাই, আমার মুখে এত ব্রণ, আমার মুখে এত ব্রণের দাগ, ফ্রেন্ডদের সাথে মিশতে গেলে খারাপ লাগে, কেউ হয়তো পাশে থেকে বলে এই তোর মুখে এত ব্রণ কেন, কেমন দেখা যায়, আসলে একটু এম্বারাসিং হয়ে যায় আমাদের জন্য, আই নো। সো ব্রণের দাগ এবং ব্রণের কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো। যেটা বলবো সবচেয়ে আগে সেটা হচ্ছে গিয়ে লেজার, ফ্র্যাকশনাল CO2 লেজার। ইটস আ ভেরি
good one for the treatment of acne and acne scar. আমাদের কাছে যে মেশিনটি আছে ইডব্লিউএস ভিলা মেডিকাতে, সেটি হচ্ছে গিয়ে ইউলেজার এমটির। ইটস আ ইউএসএ এফডিএ ইউএসএ অ্যাপ্রুভড একটি মেশিন, এবং এটা আমাদের ইউএস মেড একটা মেশিন, একদমই লেটেস্ট একটা যেটা, সেটা আমাদের কাছে আছে। আমরা আজকে সেটা নিয়ে, আমরা যেভাবে ফ্র্যাকশনাল CO2 লেজারটা আমরা করি সেটা নিয়ে আমি আজকে ডেমনস্ট্রেশন করবো, আপনাদেরকে দেখাবো লাইভে। বাট এর আগে আরও যে প্রসিডিউরগুলো আমরা করি সেটা নিয়ে একটু কথা বলে নিব। সো ফ্র্যাকশনাল CO2 লেজার আমরা করতে পারি মান্থলি একটা করে সেশন। দেখা যায় 4 থেকে 5টা সেশন নিলে অনেক ইমপ্রুভ হয়ে যায় ব্রণ এবং ব্রণের দাগ দুটোই। সেকেন্ড যেটা আমরা করি সেটা হচ্ছে কি মাইক্রো নিডেলিং। মাইক্রো নিডেলিংটা আমরা কখনো ডার্মা পেন ইউজ করে করি, কখনো ডার্মা রোলার ইউজ করে করি। কিন্তু হ্যাঁ, কি হয় এখানে, এই যে ফ্র্যাকশনাল CO2 লেজার বা ডার্মা পেন বা মাইক্রো নিডেলিং যেটাকে আমরা বলতেছি, সেটা এই দুটোর ফাংশন কিন্তু একই, যেটা হচ্ছে কি মাইক্রো ইনজুরি করা। স্কিনের উপরে যদি আমরা মাইক্রো ইনজুরি করি সেক্ষেত্রে একটা ছোটো ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়, এবং আলটিমেটলি সেখান থেকে আমাদের কোলাজেন ফাইবারটা আবার নতুন করে তৈরি হয়। কোলাজেন ফাইবার নতুন করে তৈরি হওয়া মানে হচ্ছে যে ডিপ্রেস যেগুলো থাকে, অ্যাকনির যে গর্তগুলো থাকে, সেই গর্তগুলো কিন্তু নিচে থেকে উপরের দিকে ভরাট হয়ে যায় কোলাজেন ফাইবার ফর্মেশনের মাধ্যমে। পাশাপাশি যে অ্যাক্টিভ অ্যাকনিগুলো থাকে সেই অ্যাকনিগুলো কিন্তু কমতে থাকে। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক ধরনের পিলিং আছে। আপনারা কিন্তু পিলিং নিয়ে অনেক জানেন, আমি জানি, বিকজ আমিও বলেছি, প্লাস এখন সব ডক্টরাই কিন্তু অনেক বেশি পিলিংয়ের কথা বলে থাকেন। পিলিং করি আমরা অ্যাকনির জন্য, যেমন স্যালিসাইলিক অ্যাসিড পিলিংটা আমরা করি। তাছাড়া অ্যাকনি স্কারের জন্য আরও অনেকগুলো পিলিং আছে যেগুলো আমরা নিয়মিত করছি, 3 উইকলি একবার করে করছি। দেখা যায় 6 থেকে 8টা সেশন নিলে কিন্তু অনেক ইমপ্রুভ হয়। এর মধ্যে যেমন গ্লাইকোলিক অ্যাসিড পিল, আপনার কজিক অ্যাসিড পিল, TCA পিল, আরও অনেকগুলো পিল আছে। আমাদের ডিপেন্ড করে পেশেন্টের স্কিন কন্ডিশনের উপর। এবং আমি একটা ছোট্ট কথা বলতে চাই এখানে, যে ইদানিং অনেককেই দেখছি যে ইউটিউব দেখে আপনারা পিলিং এজেন্টগুলো কিনে নিয়ে বাসায় বসে পিল করছেন। নো, ইটস ভেরি ডেঞ্জারাস, বিকজ যদি কখনো আপনার বার্ন হয়ে যায়, সেই স্কিনটাকে আপনি কীভাবে রিপেয়ার করবেন? এটা কখনো করা যাবে না। এরপর পিলিংয়ের পর চলে আসবো হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে মাইক্রোডার্মাব্রেশন। মাইক্রোডার্মাব্রেশনটা আসলে কী করি আমরা? মাইক্রোডার্মাব্রেশনে দেখা যায় যে আমরা আমাদের স্কিনের যে ডেড সেল লেয়ারটা আছে, একদম উপরের লেয়ারটাকে আমরা ক্লিন করে ফেলি। এতে কি হয় যে যে ডাক্টগুলো, আমাদের ডাক্টের যে ওপেনিং যেটা, সেটা যখন ব্লক হয়েছিল সেটা অনেকটা ওপেন হয়ে যায়, কিংবা হচ্ছে আমাদের পোরগুলো যে ব্ল্যাক হেডস দেন হোয়াইট হেডস থাকে সেগুলো ক্লিন হয়ে যায়, ব্রণ থাকলে সেটাও অনেকটা কমে যায়। বেসিক্যালি এক্সফোলিয়েট হয়, ডেড সেল লেয়ারটা চলে যায়, স্কিনটা এক্সফোলিয়েট হয়, এবং আলটিমেটলি একটা হেলদি স্কিন আমাদের ভিতর থেকে বের হয়ে আসে। হ্যাঁ, এবং এটা অ্যাকনি এবং অ্যাকনি স্কার দুটোর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে। এরপর বলবো হচ্ছে কি এলইডি নিয়ে, রেড লাইট বা ব্লু লাইট, এই অনেক ধরনেরই লাইট আছে আমাদের, যেগুলো হচ্ছে গিয়ে একদিন পর পর যদি আমরা, অনেক ক্ষেত্রে দেখা যায় 10টা, কারোর ক্ষেত্রে হচ্ছে 12টা বা 14টা সিটিং দেওয়া হয়, সেক্ষেত্রে যে অ্যাকনির যে ইনফ্লামেশন, যে প্রদাহ, সেটা কিন্তু অনেকটাই কমে আসে। হ্যাঁ, সো মেডিকেল ট্রিটমেন্টগুলোর সাথে সাথে যদি এই ধরনের ক্লিনিক্যাল ট্রিটমেন্টগুলো নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট চলে আসে। হ্যাঁ, এরপর যেটা বলতে চাবো সেটা হচ্ছে আমরা কিন্তু আরও অনেক ধরনের ট্রিটমেন্টগুলো করি। আচ্ছা, আমি এর আগে আমার আসলে একটু আগে বলে নেওয়া উচিত ছিল যে একে যে স্কারগুলো হয় সেগুলো কেমন হয়, বিকজ এই যে ট্রিটমেন্টগুলো আমি বলছি, এক একটা ট্রিটমেন্ট কিন্তু এক একটা স্কারের ক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ, সব ট্রিটমেন্ট যে সবগুলো সব রকম স্কারের মধ্যে আমরা করি সেটা কিন্তু না, ডিপেন্ড করে কোন স্কারের জন্য কোন ট্রিটমেন্টগুলো করি। এই যে গর্ত হচ্ছে, গর্তটাকে তো আমরা স্কার বলছি না, এটা কিন্তু অনেক ধরনের হয়। কারোর ক্ষেত্রে রোলিং স্কার দেখা যায়, কারোর ক্ষেত্রে আইসপ্রিক স্কার, কারোর ক্ষেত্রে বক্সার স্কার, বিভিন্ন ধরনের স্কার আছে। এই ট্রিটমেন্ট অপশনগুলো কিন্তু স্কারের উপর ডিপেন্ড করেই চলে আসে। এরপর আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কি পিআরপি। পিআরপি একটা অপশন যেটা অ্যাকনি স্কারের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। যে স্কারগুলো দেখবেন দেবে দেবে বসে আছে, একদম গোল হয়ে আছে বা স্কোয়ার শেপ হয়ে আছে, বসে আছে ভিতর থেকে, সেই স্কারগুলোর ক্ষেত্রে কিন্তু পিআরপি একটা খুব ভালো অপশন। দেখা যায় 3 থেকে 4টা, কারোর ক্ষেত্রে 5টা সেশন নিলে স্কিনটা একেবারেই উপরের দিকে চলে আসে, খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়। আবার কখনো কখনো কিন্তু আমরা কম্বিনেশন করে ট্রিটমেন্ট করি, কম্বাইন্ড ট্রিটমেন্ট, যেমন পিআরপির সাথে ফ্র্যাকশনাল CO2 লেজার যদি করি, সেক্ষেত্রেও কিন্তু রেজাল্টটা অনেক ভালো আসে।
এগুলো ছিল হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর যেগুলো আমরা করি, বাট এন্ডোজেনাস কিছু প্রসিডিউর আমরা করি, যেটা একটা সার্জারি করি আমরা, যেটাকে আমি বলছি হচ্ছে সাবসেশন। সাবসেশন অনেক পপুলার একটা মেথড, যেখানে হয় কি যে আমরা যখন আমাদের যে গর্তগুলো হয়ে থাকে, কেন হয় এই গর্তগুলো কেন দেখা যায়, এই যে ভেতর থেকে যখন ফাইব্রাস টিস্যুগুলো আমাদের এই স্কিনের উপরের লেয়ারটাকে টেনে নিচের দিকে ধরে রাখে, তখনই কিন্তু এই ধরনের ডিপ্রেশনগুলো তৈরি হয়। সো আমাদেরকে কি করতে হয়, একটা নিডেল বা হচ্ছে গিয়ে আপনার একটা ক্যানুলা দিয়ে আমরা ওই ফাইব্রাস টিস্যুগুলোকে ভিতর থেকে কেটে দিই। কেটে দেওয়ার কারণে কি হয়, নতুন করে কোলাজেন ফাইবার, ওখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়। সো ওখানে ফাইব্রোব্লাস্ট আসে, ফাইব্রোব্লাস্টগুলো এসে কোলাজেন ফাইবার রিজেনারেট করে, এবং আলটিমেটলি ওই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ভরে ফিল আপ হয়ে যায় এবং স্কিনটা নর্মাল লেভেলে কিন্তু চলে আসে। আরও অনেক কিছু নিয়ে কথা বলবো, বাট এর আগে আমি একটু অনেকেই নোটিস করবেন যে একনি হলে বা ব্রণ হলে চেহারার মধ্যে ছোট ছোট করে মনে হয় যেন সুই দিয়ে কেউ প্রিক করছে, আপনাকে খোঁচা দিয়ে রাখছে, এরকম গর্ত গর্ত হয়ে যায়। এটাকে কিন্তু আমরা অনেকে অনেক সময় আলাদা করতে পারি না, এটা আমাদের ওপেন পোর নাকি এটা আমাদের একনি স্কার, তাই এটাকে আমরা বলি আইস ট্রিক্স স্কার। এটা আপনার চেয়ে বেটার আপনার ডক্টর ভালো ডায়াগনোসিস করতে পারবে। এটার জন্য কিন্তু আমাদের ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টটা কি, সেটা আমরা যেমন বলি যে টিসিএ ক্রস, যেটা হচ্ছে স্কার পিলও আমরা বলি এটাকে যদি আমরা ছোটো ছোটো করে এই টিসিএ পিলটা যদি সেই স্কারটার মধ্যে দিয়ে দিই, সেখানে একটা লোকাল ইনফ্লামেশন তৈরি হয়, সেক্ষেত্রে কোলাজেন ফাইবার তৈরি হচ্ছে এবং সেই স্কারটা কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যায় এবং খুব ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট চলে আসে স্কিনটাকে ইভেন করার জন্য, একদম লেয়ার আপ করার জন্য। সো এই ছিল হচ্ছে অনেকগুলো ট্রিটমেন্ট প্রসিডিউর, যেগুলো হচ্ছে আমরা একনি এবং একনি স্কারের জন্য করেই যাচ্ছি। আর আরও কিছু ট্রিটমেন্ট আছে, যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিস্টিক বা নডুলোসিস্টিক যে একনিগুলো হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার কেলয়েড ফর্মেশন হওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, সো কেলয়েডের জন্য কিন্তু ট্রিটমেন্ট প্রসিডিউরটা আলাদা হয়ে যায়। এগুলো ছিল বেসিক্যালি হচ্ছে আপনার একনি ট্রিটমেন্ট। আরও কিছু অ্যাডভাইস করতে চাই। অ্যাডভাইসটা হবে হচ্ছে যাদের ব্রণ আছে তাদেরকে বলবো কখনোই হাত দিয়ে এটাকে খুঁটাখুটি করবেন না, তাহলে হয় কি যে একনি দাগটা বসে যায়, গর্ত হওয়ার প্রবণতাটা কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু খুব খারাপ একটা কন্ডিশনে চলে যায়। খুব বেশি মিররের সামনে যাবেন না, বিকজ মিররের সামনে গেলে আপনি হাতও লাগাবেন বেশি, প্লাস আপনার স্ট্রেস হবে বেশি, আর স্ট্রেস কিন্তু একনিকে বাড়িয়ে দেয়, একনি কমায় না। হ্যাঁ, স্ট্রেস অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশনটা বেড়ে যায়, মনে রাখতে হবে। হ্যাঁ, ফুড হ্যাবিটের কথা বলবো, যাদের মুখে ধরনের একনি আছে তারা একটু সুগার কম আছে এই ধরনের ফুড হ্যাবিটে চলে আসেন। পাশাপাশি হচ্ছে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো একটু কম কম খাওয়ার অভ্যাস করে ফেলেন। ঘুমাতে হবে প্রচুর পরিমাণে, ফেসটাকে ক্লিন রাখতে হবে, স্মোকিং অ্যালকোহল কমিয়ে নিয়ে আসতে হবে, এক্সারসাইজ করতে হবে হেলদি লাইফ লিড করার জন্য, আর হচ্ছে অনেক অনেক বেশি ভিটামিনস খেতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট আছে এই ধরনের ফুডগুলো কনজাম্পশন করতে হবে আমাদের স্কিনের জন্য, যেমন ভিটামিন এ, ই, সি, জিঙ্ক, সেলেনিয়াম, এই ধরনের মিনারেলস অ্যান্ড ভিটামিনসগুলোর কথা আমরা বলি। একটা কথা মাঝখানে আমি স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি স্টেরয়েড নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, বা স্টেরয়েড বলি বা ফেয়ারনেস হওয়া, মানে আজকালকে যেমন আমরা অনেক বেশি ফর্সা হতে চাই, তাই না? সো সেই ফর্সা হওয়ার জন্য আমরা বাজার থেকে কিছু ক্রিম নিয়ে আসি এবং সেই ক্রিমগুলো লাগানোর পর প্রথম দিকে কিছু আমরা ভালো রেজাল্ট পাই, তারপর দেখা যায় যে আমাদের সাইড ইফেক্টগুলো শুরু হয়। এই সাইড ইফেক্টগুলো যখন শুরু হয় তার একটি হচ্ছে কি একনি বা ব্রণের প্রবলেম, অনেক বেশি ব্রণ হয়ে যায়, ফুল ফেসেই হয়ে যায়, কিংবা স্টেরয়েডের কিছু ক্রিম, যেগুলো আমরা, স্টেরয়েড কিন্তু ইজ এ ভেরি গুড ড্রাগ, এটা অনেক ভালো একটা ড্রাগ, যেটা বাট সেটা কিন্তু একটা নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য আমরা ব্যবহার করে থাকি। একনির ট্রিটমেন্ট কিন্তু কখনোই স্টেরয়েড না, বাট আমাদের দোকানগুলো যেগুলো হচ্ছে ফার্মাসিগুলো, সেখানে থেকে অনেকেই ফার্মাসিস্ট যারা বসে থাকেন, আমি ফার্মাসিস্ট বলবো না, দোকানদার যারা, তারা হচ্ছে নিজেদেরকে ডাক্তার দাবি করেন। অনেকে এসে বলেন যে
ওষুধের দোকানের ডক্টরের কাছ থেকে নিয়ে আসছি। দ্যাট মিনস আমরা তখন বুঝে ফেলি যে যে ওষুধ বিক্রেতা তার কথাই ইন্ডিকেট করছেন, তারা কিছু স্টেরয়েড দিয়ে দিচ্ছেন, ব্রণ হলে বা মিস্তা হলে এগুলো লাগালে ঠিক হয়ে যাবেন, এই ধরনের কিছু প্রমিস করছেন আমাদের সাথে। সো দেখা যায় যে তারাও কিন্তু বিশ্বাসের সাথে সেগুলোকে নিয়ে এসে অ্যাপ্লাই করছেন, আলটিমেটলি রেজাল্টটা খুব খারাপ হচ্ছে, অ্যাকনি হয়ে যাচ্ছে বা ব্রণ হয়ে যাচ্ছে, এবং সেটাকে সারানো কিন্তু খুব টাফ হয়ে যায়, স্কিনের স্ট্রাকচার টোটালি কিন্তু খারাপ হয়ে যায়। সো প্লিজ আপনারা কেউ এই ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। ব্রণ হয়েছে এটার জন্য ডেফিনেটলি আপনি আপনার ডক্টরের কনসালটেশন নিয়ে আসুন, দেন আপনি ট্রিটমেন্টটা করতে থাকেন। আসলে অনেক কথা বলে ফেলেছি, আমাদের কথা ছিল আজকে CO2 ফ্র্যাকশনাল লেজার নিয়ে আমি একটু আপনাদের লাইভে দেখাবো। সো সেক্ষেত্রে আমি ওখানেই চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার আজকের পেশেন্ট হচ্ছে সাদিয়া। ও আমার কাছে অনেকদিন থেকেই ট্রিটমেন্ট নিচ্ছে মিনস আমি ওকে মেডিসিন দিয়ে একদিন ধরে ট্রিটমেন্ট করে আসছিলাম। আমি ওকে রিকমেন্ড করেছিলাম হচ্ছে CO2 ফ্র্যাকশনাল লেজার করার জন্য। সো আজকে ওর হচ্ছে ফার্স্ট সিটিং, দেখা যাক কি হয়। আশা করছি ভালো কিছুই হবে, ওর রেজাল্টটা ভালোই আসবে। কমাই দাও। এরকম কি দেখো? হ্যাঁ, চলে যাচ্ছে, অফ করে দাও। ওটা বেশি ফ্ল্যাশ করতেছে তো, অফ করে দাও, অফ করে দাও করে দিয়ে, কিংবা অন্যদিকে নিয়ে যাও, লাইট করে দেওয়া যাবে না একটু, একদম কমিয়ে নিয়ে এটা এটা সরাই দাও, ওদিকে ফোকাস, একদম ওর ফেসে ফোকাস করো না। তুমি গ্লাসটা খুলতেছো না কেন?
গরম করো, তাড়াতাড়ি করো। বড় রাখো, বড় রাখো। সময় লাগবে। গল্প শুধু একটু ক্লাস করে একটু তোমার ক্লাস করতে হবে। Ready now? Sadia, শুরু করছি, হ্যাঁ? ঠিক আছে? ঠিক আছে। আমি আগেও বলেছি যে এই সেশনের মাধ্যমে হচ্ছে আমরা মাইক্রো ইনজুরি করবো স্কিনের উপর, যেটা হচ্ছে মাইক্রো ইনজুরি করার মাধ্যমে যখন কোলাজেন ফাইবারগুলো এখানে নতুন করে আবার রিজেনারেট করবে, ডায়াবেটিক কন্ডিশন হবে। পরে ওটা একটু কাছে দিতে পারবেন না? ফ্র্যাকশনাল CO2 লেজারটা আমরা যে শুধু একনি স্ক্যানের জন্য করি সেটা কিন্তু না, আমাদের এই ফ্র্যাকশনাল CO2 লেজার দিয়ে কিন্তু আমরা স্কিনের রিজুভিনেশনের জন্য অনেক কাজ করে থাকি। যাদের হচ্ছে ফাইন লাইন্স এবং রিঙ্কলস থাকে, CO2 কিন্তু সেখানে অনেক ভালো কাজ করে। অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু আমরা অনেকগুলো কাজই করি ফ্র্যাকশনাল CO2 যেটা। আজকে ও যেটা করছে ঠিক 1 মাস পর আরেকটা সিটিং ওকে আমি দিব। ওর যে স্কিনের কন্ডিশন, আমি আশা করছি যে 4 থেকে 5 বার যদি আমরা এটা ওকে দিই, পাশাপাশি যদি অন্যান্য প্রসিডিউর অন্যান্য ট্রিটমেন্টগুলো চলতে থাকে, ইনশাল্লাহ ওর এটা অনেকটাই ইমপ্রুভ করে যাবে।
বেগটা একটু উঁচু করে নিলে ভালো তো। আচ্ছা থাক। এটাকে এখানে দিয়েছিলাম উঁচু করে সাবিয়া। কপালকে বেশি দেওয়া হবে না? না ম্যাম, কপাল থেকে না দেখো তো সাথে নিতে পারো, কষ্ট হয় সাথে, কষ্ট কিছু নাই। আমরা আসলে কপালের মধ্যে করবো অ্যানাস্থেসিয়া সেরকম দেওয়া হয়নি, তারপর যদি নিতে পারছে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এটা একটা পেইনলেস প্রসিডিউর, সেরকম কোনো পেইনই হয় না, আর এটা সাইড ইফেক্টও খুব বেশি কিছু নাই, বরং সব গুড ইফেক্ট। এটা করার পর স্কিনটা কয়েকদিন একটু ড্রাই থাকবে, একটু ড্রাই হয়, যে আমার যে উপর ড্রেসের লেয়ারটার উপরে যে লেটারটা করছি ওগুলো একটু ড্রাই হয়ে একটু উঠে যাবে, আদারওয়াইজ আর কোনো প্রবলেমই হবে না। পেশেন্টের জন্য খুব কনভিনিয়েন্ট এটা। আচ্ছা এটা জানাচ্ছি সে বানানো কিনে ওটা সারিয়া তো রিভিউ দিব মনে হয় না, ওকে আমি একটু জিজ্ঞেস করি ওর এক্সপিরিয়েন্সটা কেমন। এটা পিছনে নিয়ে চলে যাও। এখানে কিন্তু ঠিক ছিল, বেশি দূরে চলে গেছে। এখানে তো হ্যাঁ, এই জায়গাটাতেই রাখো, এখানে রাখো। ঠিক আছে। ঠিক আছে না, ফোকাস। তো সাদিয়ার ওর হচ্ছে আমার কাছে গত 1.5 মাস থেকে ওর ট্রিটমেন্ট নিচ্ছিল। ফার্স্টে যখন আসছে ওর কিন্তু স্কিনে অনেক ব্রণ ছিল, যেগুলো হচ্ছে চাপ দিলে কখনো কখনো কিছু সাদা সাদা একদম ম্যাটেরিয়ালসের মতো বের হচ্ছিল, অনেক রেডিশ ছিল, প্লাস হচ্ছে কিছু অ্যাকনি স্কার ছিল, প্লাস ব্ল্যাক স্পট যেটা কালো দাগ ছিল। সো আমরা এতদিন ওকে ট্রিটমেন্ট করছি, সেটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক্স এবং টপিক্যাল দিয়ে ট্রিটমেন্টগুলো করছিলাম। তো আমার মনে হলো এরপর ওকে আসলে ফ্র্যাকশনাল দেওয়া উচিত, কারণ হচ্ছে একটা আনইভেন কন্ডিশন তৈরি হয়েছিল, সেটার জন্য বেসিক্যালি আমার মনে হয়েছিল দেওয়া দরকার। তাই আমি ফার্স্ট টাইম আজকে দিলাম ওকে, ফার্স্ট সিটিং ছিল ওর এটা। সেটা দেওয়ার পর ওর কি এক্সপিরিয়েন্স সেটা একটু ওর কাছেই শুনবো। বেসিক্যালি যেটা হয়েছে, আমি অনেকদিন যাবৎ অ্যাকনিতে সাফার করছিলাম, আর 1.5 মাস আগে থেকে হচ্ছে ম্যামের এখানে আসি আমি কিছু মেডিসিন নিয়েছি, এতে করে আমার অনেকটাই ইমপ্রুভ হয়েছে। দেন হচ্ছে ম্যাম আমাকে সাজেস্ট করেছে সিয়েটো লেজার নিতে। আজকে আমি ফার্স্ট বার নিয়েছি, যেমন ফার্স্ট সেশন। আসলে যেটা আমি বলতে চাচ্ছি যে আমি প্রথমে অনেক ভয় পেয়েছিলাম যে এটা কেমন একটা লেজার টাইপের, এটা নিশ্চয়ই কোনো পেইনফুল হবে। আসলে এটা কোনো পেইনফুলই না, কোনো পেইনই না। আমরা যেটা অ্যাকনি নিয়ে সাফার করেছি তার কাছে এটা আমি মনে করি কিছুই না। এটা আমার মেন্টালি ভাবে যেটা আমি নিয়েছি, যেটা আমার
কিছুদিন আসতে হবে, এটা কিছু সেশন নিতে হবে। বাট আমি যেটা ফিল করছি সেটা অনেক বেটার ফিল করছি। আর ম্যাম বলেছে যে এটা অনেক এফেক্টেবল একটা ট্রিটমেন্ট। আমি আশা করছি আমি অনেক ইমপ্রুভ হবে আর কি এটা দ্বারা। ঠিক আছে, থ্যাংক ইউ সাদিয়া, Welcome. থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আজকের প্রোগ্রাম ছিল যেটা আমাদের অ্যাকনি এবং অ্যাকনি স্কার নিয়ে। সো আই থিঙ্ক আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে আজকের প্রসিডিউরটা, প্লাস হচ্ছে অ্যাকনি নিয়ে অনেক কথা বললাম। আমি জানি অনেক অনেক কোয়ারিজ চলে আসছে, আমি আজকে কোয়ারিজের অ্যান্সার দিব ভুলেই গেছি। সো এবার একটু চলে যাই, দেখি। আমি জানি না, অনেক সময় নিয়ে আমি প্রসিডিউরটা করেছি প্লাস কাজ করেছি। আমি দেখবো যে অনেকগুলো কোয়ারিজ আসছে, কিছু আমি ট্রাই করবো এটা অ্যান্সার করার জন্য আজকে। হ্যাঁ, Oh, Galib লিখেছেন, your skin looks beautiful, doctor. Thank you, Galib. Natural remedies কি for good for health? Natural remedies good for health, এটা নিয়ে পরে কথা বলবো, আজকে কিন্তু এটা বলার কথা না। আমার ফেসে অ্যাকনি হয়েছে, সাথে খুব বেশি ইচিং হয়, কিভাবে এটা রিমুভ করব? না, এটাকে কিভাবে রিমুভ করব সেটা হচ্ছে আমরা অলরেডি বলে ফেলেছি। অ্যাকনি এবং অ্যাকনি ট্রিটমেন্ট এবং সেটার স্কার নিয়ে ট্রিটমেন্টের কথা সব বলে ফেলেছি। আপনি যদি একটু আমাদের লাইফটাকে আরেকবার দেখেন, আই থিঙ্ক আপনি আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন কোয়ারিজের। প্লাস হচ্ছে আমি কিন্তু বারবারই বলেছি যে অ্যাকনি হলে স্ট্রেস না নিয়ে ডেফিনেটলি আপনাদের সবার উচিত হচ্ছে একজন ডক্টরের সাথে কনসাল্ট করা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। কখনোই নিজে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করা কিন্তু উচিত না। ব্রণের দাগ রিমুভের জন্য কতটা সেশন নিতে হবে? শাওন জিজ্ঞেস করেছেন। শাওন, ব্রণের দাগ রিমুভের উপর কতটা সেশন নিতে হবে ডিপেন্ড করবে আপনার ব্রণের দাগটা আসলে কেমন। যেমন CO2 লেজারের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 3টা সেশন অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে, কখনো কারোর ক্ষেত্রে দেখা যায় 5টা সেশনও লাগতে পারে। ঠিক এমনই প্রতিটা যে প্রসিডিউরের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম বুঝতে হবে যে পেশেন্টের সিচুয়েশনটা কেমন, স্কিন কন্ডিশনটা কেমন, তার যে স্কারটা হয়েছে সেই স্কারটা কেমন, এবং সেটার উপরে কিন্তু ট্রিটমেন্টের সেশন এবং ট্রিটমেন্ট প্রসিডিউর সব নির্ভর করে। হ্যাঁ, রলিন ভাই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম সামাদ সাহেব, থ্যাংক ইউ সামাদ সাহেব। আপনি লিখেছেন ইটস এ ভেরি হাই কোয়ালিটি অফ স্কিল, থ্যাংক ইউ। আচ্ছা, গালিব সাহেব আপনি লিখেছেন ইডব্লিউ ভ্যালি মেডিকেল ডুইং গুড, আমিও ট্রিটমেন্ট নিতে চাই ডক্টর। মোস্ট ওয়েলকাম গালিব সাহেব, আপনাদের জন্যই কিন্তু আমাদের আসলে সব চেষ্টাগুলো করে যাওয়া। শুধু আপনি না, আপনারা সবাই আসবেন এই প্রত্যাশাই রইল আমাদের। পোর রিমুভের ট্রিটমেন্ট কি? পোর রিমুভের জন্য কিন্তু অনেক ট্রিটমেন্ট আছে। পোর নিয়ে আমি লাইভ করেছি, পোর নিয়ে আমার ভিডিওস আছে, এবং পোর নিয়ে আমরা প্রতিদিন কাজ করে যাচ্ছি। সো আপনার পোরটা কেমন সেটা দেখে আপনার আমাদেরকে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ফরওয়ার্ড করতে হবে। আর কোনো কোয়ারিজ আছে? দেখুন আমার এখানে আর ফ্ল্যাশ করতেছে না। এরকম কতক্ষণ অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, সো কোয়ারিজ কিন্তু আসতেই থাকবে, অ্যান্সার আমাকে করতেই হবে, এভাবেই প্রতিদিন চলতেই থাকে, প্রতিটা লাইফ চলতেই থাকে। বাট এতক্ষণ ধরে আসলে কথা বলা, কাজ করা পসিবল হয় না আমাদের। সো যতটুকুর মধ্যে আমরা যতটুকু নিয়ে এসেছি আমাদের টাইমিংটাকে আমরা ট্রাই করেছি অ্যাডজাস্ট করার জন্য, লাইফটাকে কোয়ারিজ অ্যান্সার করার জন্য, প্লাস হচ্ছে কি আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য এবং আমাদের কাজগুলোকে শেয়ার করার জন্য। সাথে থাকবেন অলওয়েজ, আপনাদের কোয়ারিজ নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আরও। প্লাস হচ্ছে কি আমি অলওয়েজ জানতে চাই আমার ভিউয়ার্সদের কাছে যে আপনারা কি নিয়ে লাইভগুলো দেখতে চান, তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হয়। বিকজ লাইভগুলো কিন্তু আপনাদের জন্যই করা, তাই না? আপনাদের জন্যই করা, আপনাদের হেল্প করার জন্যই করা। সো আমাকে ইনবক্স করবেন আমার পেজে, কিংবা ইডব্লিউ ভিলা মেডিকেল পেজে, কিংবা আমি এখন যে লাইভ করছি সেটা কমেন্ট বক্সে। কোয়ারিজ থাকলে আমি অ্যান্সার করবো, প্লাস কি জানতে চান সেটা আমি জানতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট উইকে। আল্লাহ হাফেজ। আমি অলওয়েজ টাচে বিশ্বাসী। হ্যাঁ,